ট্যাক্স ইন্টারভিউ নিয়ে আজকে হচ্ছে দ্বিতীয় ভিডিও। এখানে হচ্ছে আমরা ২৬ থেকে পরবর্তী ৫০ অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে ২৫টা কোয়েশন থাকবে। সেটা আপনারা যদি প্রথম ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নিবেন, কারণ এখানে হচ্ছে প্রথম ২৫টি প্রশ্নের আলোচনা করা হয়েছে। আজকে যেটা ২৬ নাম্বার প্রশ্ন থেকে শুরু, সেটা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর কোন তারিখে আয়কর দিবস পালিত হয়? এটা হচ্ছে ৩০শে নভেম্বর প্রতি বছর সাধারণত পালন হয়। আয়কর আইন ২০২৩ অনুযায়ী ব্যক্তি করদাতার রিটার্ন দাখিলের শেষ তারিখ কোনটি? অর্থাৎ আপনি যদি ইন্টারভিউ দেন সেক্ষেত্রে দেখা যায় একটা প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে প্রশ্নটা আপনি যতভাবে করুক আপনি হচ্ছে উত্তরটা যদি দিতে পারেন সেরকম করে হচ্ছে প্রশ্নগুলো ডেভেলপ করা হয়েছে। তাহলে হচ্ছে ৩০শে নভেম্বরের মধ্যে হচ্ছে আপনাকে রিটার্ন দিতে হবে। কোন করদাতার ক্ষেত্রে সর্বশেষ আয় বর্ষে কত টাকার অধিক আয় নিরূপিত হলে অগ্রিম আয়কর দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা বছর হচ্ছে ৪টা কিস্তিতে অবশ্যই আপনাকে আয়কর দিতে হবে। যদি হচ্ছে আপনার ৪ লক্ষ টাকা ৬ লক্ষ টাকার উপরে আপনার ইনকাম থাকে, তবে এটা খেয়াল রাখতে হবে আপনি ৬ লক্ষ টাকার ইনকাম যেটা হচ্ছে সেটা আসলে কোন সোর্স থেকে হচ্ছে। যদি আপনার ইনকামের উপর যেমন স্যালারি হয় সেখানে যদি টিডিএস কাটা থাকে তাহলে আপনাকে এক্সট্রা আর কোনো কিছু দিতে হবে না, কারণ আপনার খেয়াল রাখতে হবে সরকারকে যখন টাকা দিবেন আপনার যতটুকু দরকার ততটুকু দিবেন, তার থেকে বেশি যাতে না হয়। আপনার যদি ইন্টারেস্ট থাকে, ইনকাম থাকে, সেখানে যদি দেখা যায় টিডিএস এর পরিমাণ অনেক বেশি আসতেছে আপনার ইনকাম থেকে, তাহলে আপনি দিতে হবে না। আর আপনার যদি এরকম সোর্সে কোনো ট্যাক্স কাটা না থাকে আর ৬ লক্ষ টাকার উপরে যদি আপনার ইনকাম থাকে তাহলে দেখা যায় হচ্ছে আপনাকে ৪টা কিস্তিতে অগ্রিম কর দিতে হবে। ব্যক্তি করদাতার পরিসম্পদ ও দায় বিবরণী প্রদর্শিত নিট সম্পদের পরিমাণ কত টাকার অধিক হলে সারচার্জ প্রযোজ্য? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার সম্পদের উপরে ট্যাক্স দিতে হচ্ছে। আপনার যদি দেখা যায় ৪ কোটি টাকার অধিক আপনার সম্পদ আছে, সেক্ষেত্রে দেখা যায় ৪ কোটির অধিক ১০ কোটি পর্যন্ত হচ্ছে ১০%, ১০ থেকে ২০ কোটি হচ্ছে ২০%, ২০ থেকে ৩০ কোটি ৫০ কোটি আছে ৩০%, ৫০ কোটির উপরে হচ্ছে ৩৫%। এরকম স্ল্যাবে হচ্ছে আপনাকে হচ্ছে সম্পদের উপর ট্যাক্স দিতে হবে। এখানে একটা কনফিউশন হইতে পারে, সেটা হচ্ছে এই ট্যাক্সটা যে দিবে ৪ কোটি টাকার উপর বিভিন্ন রেটে বললাম আমি, সেটা আসলে কার উপর দিবে? সেটা হচ্ছে আপনার যখন নেট যে ট্যাক্সটা ক্যালকুলেশন করে আসবে ওই ট্যাক্সের উপর হচ্ছে আপনি এই সারচার্জটা হচ্ছে প্রযোজ্য হবে। ব্যক্তি করদাতাদের জন্য ট্যাক্স ডে কত তারিখ? এটাও একই ধরনের প্রশ্ন, ৩০শে নভেম্বর। একটা প্রশ্ন আসলে বারবার বিভিন্ন আঙ্গিকে করা হয়ে গেছে। ব্যবসায়িক ক্ষতি সর্বোচ্চ কত বছর পর্যন্ত সমন্বয় করা যাবে? এটাও খেয়াল রাখতে হবে। ৬ বছর পর্যন্ত তো আমি বললাম যে ৬ বছর পর্যন্ত ক্ষতি সমন্বয় করা যাবে। এক্ষেত্রে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার মূলধন জাতীয় কোনো সম্পদের আয় থাকে, ফটকা ব্যবসায়ী থেকে কোনো ক্ষতি থাকে, অর্থাৎ মূলধন জাতীয় ব্যবসা থেকে ক্ষতি, ফটকা ব্যবসায়ীর ক্ষতি, ব্যবসায়ীর ক্ষতি, এই ধরনের ক্ষতি কিন্তু সমন্বয় ওই ধরনের ক্ষতির সাথেই লাভের সাথেই করা যাবে। যেমন ধরেন আপনার ফটকা ব্যবসায়ী বছর ক্ষতি হয়েছে, এই ক্ষতি কিন্তু আপনার রেগুলার ইনকাম যে বাড়ি ভাড়ার ইনকাম এর সাথে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। আপনার হচ্ছে এটা ক্যারি ফরওয়ার্ড করে নিতে হবে ৬ বছর। যদি আপনার ফটকা ব্যবসায়ী থেকে আবার কোনো সম্পদ লাভ হয় তাহলে তার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। অগ্রিম আয়কর প্রদানে ৪টি কিস্তির সময়সীমা উল্লেখ করা, সেটা হচ্ছে ১৫ সেপ্টেম্বর প্রথম কিস্তি, তারপর হচ্ছে ১৫ ডিসেম্বর দ্বিতীয় কিস্তি, তারপর হচ্ছে ১৫ মার্চ, আর সর্বশেষ হচ্ছে ১৫ জুন হচ্ছে আপনাকে ৪টা কিস্তি সমান হারে দিয়ে দিতে হবে। ইটিআইএন কি? ইলেকট্রিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, যা অনলাইন নিবন্ধন করে পাওয়া যায়। যখন আপনি অনলাইনে আপনি সেপারেট ভিডিও আছে কিরকম করে টিন অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে হচ্ছে আপনি টিন যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে অটোমেটিক্যালি আপনি টিনটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজে লাগবে, কারণ ট্যাক্স দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে টিন। কর অবকাশ কি? কর অবকাশ হচ্ছে নির্দিষ্ট কিছু শিল্প বা খাতে নির্দিষ্ট সময়ের জন্য কর থেকে অব্যাহতি দেওয়াকে কর অবকাশ বলে। অর্থাৎ ট্যাক্স হলিডে সাধারণত হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না, ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য। কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে অনুন্নত এলাকা, যেমন রাঙ্গামাটিতে একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছে, তখন হচ্ছে তাদেরকে ৫ বছর ১০ বছর একটা ট্যাক্স হলিডে দেয়। ট্যাক্স হলিডে মানে হচ্ছে ওই সময়টা তাকে রিডিউস ট্যাক্স দিতে হয়, যেমন 50% ইনকামের উপর দিতে হয়, 30% ইনকামের দিতে হয়, ওইরকম করে হচ্ছে আলাদা 100% ইনকামের উপর দিতে হয় না। এটা করার মানে হচ্ছে সরকার চাচ্ছে যে সব জায়গায় যাতে শিল্প প্রতিষ্ঠান হয় তার জন্য হচ্ছে ৫ বছর ১০ বছর ট্যাক্স হলিডের মধ্যে রাখে।
করদাতাকে, যে ব্যক্তি আইন অনুযায়ী আয়কর বা অন্য কোনো কর প্রদানে বাধ্য তাকেই করদাতা বলে। অর্থাৎ যিনি হচ্ছে ট্যাক্স দেন তিনি হচ্ছে ট্যাক্স পেয়ার, যাদেরকে ট্যাক্স পেয়ারও বলা হয়, এসএসসি বলা হয়। কর ফাঁকি, বেআইনিভাবে তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য দিয়ে কর প্রদান থেকে বিরত থাকাকে কর ফাঁকি বলে। তাই আপনি হচ্ছে কর ফাঁকি, যেটা ট্যাক্স এভিশন হবে, কোনো কারণে মিথ্যা তথ্য দিলেন, আয় গোপন করলেন, এই ধরনের কাজগুলো হচ্ছে অনৈতিক, যেটাকে আনইথিক্যাল বলা হয়, সেটা কর ফাঁকির মধ্যে পড়বে। কর এড়ানো, এটা হচ্ছে স্মার্ট চয়েস। আইন অনুসারে আইনের ফাঁকফোকর ব্যবহার করে বৈধভাবে করের বোঝা কমানোকে ট্যাক্স অ্যাভয়েডেন্স। আপনাকে প্রশ্ন হইতে পারে ট্যাক্স ইভেশন আর হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, এই দুটার পার্থক্য কি? প্রথমটা হচ্ছে আপনি মিথ্যা কথা বলে কর ফাঁকি দিলেন, যে আপনার ইনকামকে হাইড করলেন, সেটাকে কর ফাঁকি বলে। দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, হচ্ছে আপনি আইনের প্রয়োগ করলে কিরকম হইতে পারে, একটা উদাহরণ দিই। সেখানে ধরেন আপনার নির্দিষ্ট খাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি ট্যাক্স রিবেট পাচ্ছেন। ট্যাক্স রিবেট মানে হচ্ছে পদেও যত টাকা ট্যাক্স দিতে হতো তার থেকে কম ট্যাক্স আপনাকে দিতে হবে। তাহলে এটা দেখা যায় আপনি কি করলেন, ট্যাক্স অ্যাভয়েডেন্স করলেন এবং লিগালি এটা করতে পারলেন। এটা অবশ্যই আমি আগেই বলছি, স্মার্ট চয়েস হচ্ছে ট্যাক্স এড়িয়ে চলা, মানে অ্যাভয়েডেন্স করা। কর নিরীক্ষা কি? করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্নের সঠিকতা যাচাই করার জন্য আয়কর কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত তদন্তকে কর নিরীক্ষা, ট্যাক্স অডিট। ট্যাক্স অডিট হচ্ছে আপনি যখন ট্যাক্স রিটার্নটা জমা দিলেন তখন হচ্ছে আয়কর কর্তৃপক্ষ আপনার রিটার্নটাকে চেক করতে পারে যে রিটার্নটা সঠিকভাবে হয়েছে কিনা, সকল হিসাব নিকাশ ঠিক আছে কিনা। যদি দেখা যায় আপনার হিসাব নিকাশ ঠিক নাই, তাহলে দেখা যায় অনেক সময় 212 ধারা অনুসারে আপনাকে একটা নোটিশ দিবে যে আপনার ফাইলটা আবার নতুন করে উন্মুক্ত করা হয়েছে। আপনার এটা যদি অডিট করে পাওয়া হয়, প্রথমত সাধারণত অডিটের জন্য সিলেকশন করলে আপনাকে একটা লেটার দিবে, ওখানে বলা হবে যে আপনার এই কারণে হচ্ছে আপনার ফাইলটা অডিটে পড়ছে, আপনি অডিটে এর জন্য প্রস্তুতি নেন, অথবা আমরা অডিট কমপ্লিট করে আপনাকে হচ্ছে ফাইনাল রিপোর্ট দিব। সেটা হচ্ছে সাধারণত অডিট অবজেক্টিভ, মানে ওদের যদি আপত্তি থাকে সেটা। তারপর হচ্ছে করযোগ্য আয় কি? মোট আয় থেকে অকরদার্য আয় সমূহ বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকে করযোগ্য। অর্থাৎ আপনার যত টাকা কর আসছে এর থেকে হচ্ছে এক্সাম্পশন যেটা থাকবে সেটা হচ্ছে বাদ যাবে, বাদ যাওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে করযোগ্য আয়। করদাতার শ্রেণী বিভাগ বলুন, অনেক ধরনের করদাতা, কিন্তু সবগুলোকে আইনের দৃষ্টিতে ব্যক্তি বলা হয়, স্বাভাবিক ব্যক্তি বলা হয়। আপনি যদি কোম্পানি হন, ব্যক্তি হন, ফার্ম হোক, সবাইকে হচ্ছে আইনের দৃষ্টিতে স্বাভাবিক ব্যক্তি বলা হয়। তাও আমরা যদি ভাগ করি, যেটা স্বাভাবিক ব্যক্তি, হিন্দু, অবিভক্ত পরিবার, ফার্ম, ব্যক্তি সংঘ, কোম্পানি, স্থানীয় কর্তৃপক্ষ, আইন সৃষ্ট কৃত্রিম সত্তা, এরা হচ্ছে আলাদা আলাদা সত্তা অনুসারে হচ্ছে করদাতার শ্রেণী বিভাগ করা যায়। আয়ের 10টি খাত উল্লেখ করুন। যদি হচ্ছে আয়ের 10টি খাত থাকে, এই 10টি খাত এই কারণে বলা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন সেখানে দেখা যায় সাধারণত 10টা খাতে হচ্ছে আয় উল্লেখ করে, কিন্তু আয়কর আইন 2023 অনুসারে হচ্ছে 7টা হেডে আয়কর নির্ধারণ করা হয়। প্রথমত হচ্ছে চাকরি হতে আয়, যেমন ধারা 32 অনুসারে, বাড়া হতে আয় ধারা 36 অনুসারে, কৃষি হতে আয় ধারা 40 অনুসারে, ব্যবসা হতে আয় ধারা 45 অনুসারে, মূলধনী আয় আছে, তারপর আর্থিক পরিসম্পদ আছে, অন্যান্য ধারা 66(7) এইগুলো হচ্ছে আয় নির্ধারণ করা হয়। আপনাকে অবশ্যই যখন প্র্যাকটিস করবেন অথবা একটু ডিপটে পড়তে যাবেন, আয়ের সকল ধরনগুলো ভালো করে বুঝতে হবে। পরের প্রশ্ন হচ্ছে করের সংজ্ঞা। এখন আমরা এতক্ষণ ধরে কর নিয়ে অনেক কিছু বলছি, আসলে করটা কি? সরকার কর্তৃক জনগণের উপর আরোপিত বাধ্যতামূলক অর্থকে কর বলে, যা রাষ্ট্র পরিচালনার ব্যয় নির্বাহ এবং জনগণের সার্বিক কল্যাণে ব্যবহার করা হয়। অর্থাৎ সরকার হচ্ছে জনগণের কাছ থেকে, সেটা আয়কর হোক, আবগারি শুল্ক হোক, কাস্টম ডিউটি হোক, অথবা মূসক হোক, সবগুলো হচ্ছে জনগণের কাছ থেকে নেওয়া হয়। আপনি খেয়াল রাখতে হবে, কাস্টম ডিউটি, মূসক সবগুলো হচ্ছে করের মধ্যেই, সংজ্ঞার মধ্যেই পড়ে। কর মানে এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি হলেও আসলে সবগুলো হচ্ছে কর। সরকারি আয়ের উৎসসমূহ, আমরা সরকারি আয়ের প্রধানত 2টা উৎস দেখি। একটা হচ্ছে কর রাজস্ব, যেমন আয় কর, মূল্য সংযোজন কর, শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি। কর বহির্ভূত রাজস্ব, যেমন এটা হচ্ছে ফি, জরিমানা, সরকারি প্রতিষ্ঠানের মুনাফা, ঋণ, অনুদান, এইগুলো হচ্ছে সরকারি আয়ের হচ্ছে মূল উৎস। কর ও ফি এর মধ্যে পার্থক্য কি?
কর হলো একটি বাধ্যতামূলক প্রদান করা হয়, অর্থাৎ কর হচ্ছে আপনার ইনকাম অথবা এক্সপেন্স যাই করেন তার উপর যেটা বাধ্যতামূলক থাকে সেটা প্রদান করতে হয়। আর ফি হচ্ছে নির্দিষ্ট সেবা গ্রহণ করার জন্য হচ্ছে আপনি যে সার্ভিসটা দিলেন। যেমন আপনার গাড়ি একটা আছে, সেটাকে রিনিউ করতে গেলেন, সেখানে যেমন আপনার পরিবেশ সারচার্জ আছে অথবা তার জন্য আদার্স ফি দিতে হচ্ছে, কর দিতে হচ্ছে, সবগুলো মিলে হচ্ছে ফ্রি থেকে একটা ডিরেক্ট বেনিফিট পাওয়া যায়, আর কর থেকে হচ্ছে ডিরেক্ট বেনিফিট পাওয়া যায় না। সরকারি অর্থ ব্যবস্থা কি? সরকারি অর্থ ব্যবস্থা হলো সরকারের আয়, ব্যয়, ঋণ, আর্থিক প্রশাসন সংক্রান্ত নীতি ও পদ্ধতি সমষ্টি। এর মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হয়। সরকার হচ্ছে এখন যেটা আমরা আয় বাস প্লাস পাস যেটা দেখি, এখানে হচ্ছে সরকার সকল আয়, ব্যয়, ঋণ সবগুলো হচ্ছে হিসাব মেনটেন করে। করের বৈশিষ্ট্য: কর হচ্ছে বাধ্যতামূলক দিতেই হবে, জনকল্যাণ এটা ব্যবহার হয়, সরাসরি সুবিধা পাওয়া যায় না, আইন দ্বারা আরোপিত পরিচালিত, করদাতার সামর্থ্য অনুযায়ী আরোপযোগ্য। কর ধার্যের প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের ব্যয় নির্বাহ করা, সম্পদের সুষম বন্টন করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, বৈষম্য হ্রাস ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বিনিয়োগ ও কর্মসংস্থানে উৎসাহিত করা। উত্তম কর ব্যবস্থা কি? যে কর ব্যবস্থা করদাতার জন্য সহজবোধ্য, প্রয়োগ সুবিধাজনক, আদায় সাশ্রয়ী, অর্থাৎ যে কর ব্যবস্থা করদাতার জন্য সুবিধাজনক হবে, সহজে আদায় করা যাবে, এটাকে হচ্ছে আমরা উত্তম কর ব্যবস্থা বলতে পারি। ৩ যদি আমরা আসি, ৩ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, কারণ এটাও অনেক সময় প্রশ্ন করা হয়। আমি নিজেও দেখছি অনেক বড় পোস্টের জন্য, যেমন ট্যাক্স ম্যানেজার বা অনেক বড় বড় পোস্টের জন্য যে দেখাচ্ছে যে ৩ এর ফুল ফর্মটা কি, এটা বলেন। কারণ আপনি অ্যাকাউন্টস পোস্টে জব করতে গেলে এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলোর ফেস করতে হবে। রিটার্ন দাখিলের প্রমাণ পিএসআর প্রদর্শনে ব্যর্থ হলে উপকর কমিশন কত টাকা জরিমানা করতে পারে? এটা হচ্ছে সর্বশেষ সংশোধনী অনুসারে হচ্ছে উপকর কমিশন ২০ থেকে ৫০,০০০ টাকা জরিমানা করতে পারে। এটা আপনি খেয়াল রাখতে হবে। আপনি যখন রিটার্নটা জমা দিচ্ছেন তখন হচ্ছে আপনি একটা পিএসআর পাইছেন, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের যেখানে দৃষ্টিগোচর স্থান হয়, অর্থাৎ সহজেই সবার নজরে পড়ে, সেখানে হচ্ছে আপনি এটা টানিয়ে রাখবেন, যাতে হচ্ছে আপনি জরিমানা ২০ থেকে ৫০,০০০ টাকা যে জরিমানা আছে এটা হচ্ছে অ্যাভয়েড করতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওতে হচ্ছে ২৬ থেকে ৫০টা প্রশ্নের আলোচনা করা হয়েছে। এভাবে হচ্ছে আরও ২টা ভিডিও হবে যাতে ১০১টা প্রশ্নের আলোচনা করা হয়। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং শুরুর ভিডিওটিও দেখবেন। দেখা হচ্ছে হবে অন্য ভিডিওতে। আজকে এইটুকুই। আল্লাহ।